ছাত্ররা যে আন্দোলন করেছে এবার সেটা সত্যিকার অর্থেই একটা বড় ধরনের বিপ্লব। কারণ ছাত্র আন্দোলনগুলোর পরিপ্রেক্ষিত যদি বিবেচনা করেন, এত মৃত্যু কোনো ছাত্র আন্দোলনে হয় নাই। আরেকটা বিষয় যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, সেই দাবিগুলা কিভাবে উত্থাপিত হয়েছে এবং সেই দাবিটা কোথায় গিয়ে ঠেকছে এবং কেন গেল, অর্থাৎ এক ধরনের বঞ্চনা থেকে সেই বঞ্চনার জায়গাগুলো সত্যিকার অর্থে আমি বলবো যে এটা এক বড় ধরনের রিফ্লেকশন ছিল। এখন আমি যদি গুরুত্ব সহকারে বলতে চাই, তাহলে আপনি পুলিশ বাহিনীর ভিতর দেখেন কি হয়েছে, সেই জায়গা থেকে বোঝা যায় একটা প্রতিষ্ঠান ধ্বংস। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে দেখি, আমি যে আইডিওলজিতে বিশ্বাস করি না কেন, একটা প্রেক্ষাপটে আমাকে কোনো না কোনো জায়গা বিশ্বাস করতে হয়। কিন্তু সার্বিকভাবে যদি আমরা প্রতিষ্ঠানটার কথা বিশ্বাস করি, তাহলে সমস্ত প্রতিষ্ঠানগুলা কিন্তু ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা, সেই জায়গাটা অনেক ভয়াবহ জায়গায় চলে গেছে। আমি মনে করি সেই সংস্কারটিও তো নিশ্চয়ই খুব দ্রুত সমাধান সম্ভব। আমি আসছি এক, দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো যে অর্থনৈতিক, আমরা অর্থনীতিকে অনেক উপরের দিকে উঠিয়েছি, কিন্তু সাস্টেইনেবল কিনা, সেটা ধরে রাখতে পারবো কিনা, সেই জায়গাটা নিয়ে কিন্তু আমরা অনেক শঙ্কার কথা বলেছি। অর্থাৎ আমরা জানি 48 বিলিয়ন, এখন আমরা যদি নেট রিজার্ভের কথা বলি সেটা এখন 17 বিলিয়নে চলে আসছে। এই যে 17 বিলিয়নে আসলো, প্রতি মাসে অন এন এভারেজ 1.2 বিলিয়ন করে যে হারাচ্ছি, তাহলে একটা দেশ যে রিজার্ভ শূন্য হয়ে গেলে ভয়াবহ ক্রাইসিস হয় এক রাতের মধ্যে, সেগুলা কিন্তু ইস্ট এশিয়ান ক্রাইসিস পর্যালোচনা করলেও আমরা সেটা স্পষ্ট দেখতে পাই। কিন্তু আপনি বলছিলেন যে আমরা পার ক্যাপিটা জিডিপি, মানে যে পরিসংখ্যান আমাদের যা দেখাচ্ছে, সূচক আমাদের যে পরিস্থিতি দেখাচ্ছে, সেটির সাথে বাস্তবতা অনেক, মানে বাস্তবতার সাথে অনেক সময় মেলে না। কিন্তু মানে সেই অর্থেই যদি আমরা মানে সুশাসন প্রতিষ্ঠাটাকে আগে অগ্রাধিকার দিই, তাহলে কি এটির সাথে এটি পরিপূরক? সেই জায়গাটাই বলছি যে প্রতিষ্ঠান দুর্বলতার কারণ হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই জায়গাগুলোর ঘাটতি। যে কারণে আপনি কিছুদিন আগে দেখেছেন যে ইপিবি, এক্সপোর্ট ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে বাংলাদেশ ব্যাংকের যে পরিসংখ্যান, তার গরমিল। তারপরে দেখেছেন অ্যাকাউন্টস এআইজি অফিসের সাথে, যে হিসাব নিরীক্ষক অধিদপ্তরের সাথে আবার রেভিনিউর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর পরিসংখ্যানের যে 97,000 কোটি টাকার গরমিল। অর্থাৎ এই দুর্বলতাগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এবং আমি বলবো ল্যাক অফ ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। অতএব গভর্নেন্সের ইস্যুটা এবং প্রাতিষ্ঠানিক বলতে হচ্ছে আমার সিস্টেমটাকে সিস্টেমের মতো কাজ করতে দেওয়া, সেটা হচ্ছে না বলেই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে বলে আমি মনে করি। আসলে আমাদের যে জায়গাটায় চিন্তা করতে হবে যে আপনি যদি মানুষটা বদলিয়ে ফেলেন, মানুষটা বদলানোর জায়গাটাকে দরকার না। এই যে মানুষটা হয়তো আমরা জানছি যে ভুল কাজ করছে, তাকে দিয়ে সিস্টেমের মাধ্যমে এখন তাকে সৎ কাজটা করানো, এই প্রায়োরিটিগুলো আগে ঠিক করতে হবে। ধরেন একটা প্রতিষ্ঠানে বিজ্ঞ ব্যক্তিগুলো রয়েছে, এক্সপিরিয়েন্স হ্যাজ এ ভ্যালু, আমরা কিন্তু এটা অস্বীকার করতে পারি না। কিন্তু আবার স্টুডেন্টদের যারা ইয়থ পিপল, তাদের যে ভয়েস, সেটা হচ্ছে যে রিয়েলিটির অনেক কিছুই তাদের ভয়েসের মধ্যে রিফ্লেকশন হয়, সেগুলাকেও ভ্যালু জাজমেন্টে নিতে হবে। কিন্তু তাই বলে সবাইকে যদি এক্সপিরিয়েন্সড পারসন সরিয়ে দেন, তখন একটা প্রতিষ্ঠান কিন্তু পড়তে পারে। দক্ষতা এবং অভিজ্ঞতার যে ঘাটতি হয়, আমার মনে হয় যে প্রকৃতপক্ষে যে জায়গাটায় কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমার এই সিস্টেম কাজ করে নাই, এখন এই সরকার যদি এই মানুষগুলা দিয়েই এই সিস্টেমটাকে কাজ করাতে পারে, পুরোপুরি না, কিছু জায়গায় চেঞ্জ হবে, কারণ বিপ্লব বলতেই চেঞ্জ, মানে চেঞ্জ এ কাইন্ড অফ রিভলিউশন। সো সেই জায়গা থেকে কিন্তু যদি ঢালাওভাবে সব কিছুর ক্ষেত্রে করে, তাহলে হয়তো কিছু প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। সেই জায়গাগুলো আমার মনে হয় সতর্কতার সাথে করা উচিত।